দিনে সর্বোচ্চ ৫৪৯ জন করোনা আক্রান্ত, ৩ মৃত্যু, সবাই ঢাকার বাসিন্দা। গার্মেন্টসে কাজ করবেন আশপাশের শ্রমিকরাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যাপ্ত সুরক্ষার তাগিদ আইএলও। পার্সেল ইফতার কেনার সুবিধার্থে খুলল রাজধানীর রেস্টুরেন্ট। স্বাস্থ্যবিধি নিশ্চিতে নজরদারির আহ্বান ক্রেতাদের। প্রবাসীদের মাধ্যমেই সংক্রমণ শুরু, কোয়ারেন্টাইন না মানায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়নে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: ভারতে বঙ্গবন্ধুর খুনি মুসলিউদ্দিনের গ্রেফতার নিয়ে ধোঁয়াশা, পাওয়া যায়নি দুদেশের আনুষ্ঠানিক বক্তব্য। এক দিনে সর্বোচ্চ ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৩ জন। তাদের সবাই ৬০ ঊর্ধ্ব এবং ঢাকার বাসিন্দা। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬,৪৬২, আর মৃতের সংখ্যা ১৫৫। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সারা দেশেই করোনা পরীক্ষার হার বাড়ছে, সেই সাথে বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, আগের দিনের তুলনায় নমুনা সংগ্রহ যেমন বেড়েছে, তেমনি পরীক্ষার হার বেড়েছে ১৩% মতো। আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। তবে যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থ হওয়ার পরিসংখ্যান জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। ৫৪৯ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-১৯ ভাইরাস, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৬,৪৬২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ৩ জনের বয়স প্রত্যেকেরই ৬০ ঊর্ধ্ব, এবং এই ৩ জনই ঢাকার ভিতরের। আইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন, মোবাইল ফোন অ্যাপস ও অনলাইনে স্বাস্থ্য পরামর্শ নিয়েছে প্রায় ৩৫ লাখ। এই পর্যন্ত আমরা যা ফোন কল রিসিভ করেছি তা ৩৫,৫৮,০০০ সামথিং। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে সতর্ক করা হয় সংবাদ সম্মেলন থেকে। কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্যবিধি এগুলো সবাই যথাযথভাবে পালন করবেন, তা না হলে আমাদের যেভাবে প্রত্যেক দিনই আমরা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বলছি, এটা আমরা কমাতে পারবো না, এটা প্রতিনিয়তই বেড়ে যাবে। ২৪ ঘন্টায় হাসপাতালের আইসোলেশনে আছেন ১১ জন, আর হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১,৮৪,৭৯৩ জন। এবং এ পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। গার্মেন্টসে আশপাশের এলাকার শ্রমিকরা শুধু কাজ করবে, কোনোভাবেই গ্রাম বা দেশের কোনো এলাকা থেকে যাতে কেউ কাজে না আসে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে বিজিবি, বিকেএমইএ, পুলিশ মহাপরিদর্শক, র্যাব ডিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বলেন, সরকারি নির্দেশনায় রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা খোলা হয়েছে, কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন। এতে করে করোনা সংক্রমণ বাড়তে পারে, তাই যারা কারখানার আশপাশে আছে তারাই কাজ করবেন। কর্মস্থলে পর্যাপ্ত সুরক্ষা এবং নিরাপত্তা দিতেও গার্মেন্টস মালিকদের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেই পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে, কাজেই তারা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং তাদের বেতনের ব্যবস্থাটাও সুনিশ্চিত করেছেন। কাজেই শ্রমিকদের যদি অনাহত ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই, তারাও বলেছেন, আমরাও মনে করি। তো যারা আসছেন তারা ভুল করে আসছেন। আমার মনে হয় তারা এর আগেও আরেকবার এরকম ভুল করেছিলেন, এইরকম ভুল করা উচিত নয়। ঢাকায় আসার ব্যাপারে আমরা আবার লক্ষ্য রাখবো, যাতে করে এইরকম অনাহতভাবে কেউ না আসতে পারে। এদিকে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না দিয়ে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হলে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও।
মঙ্গলবার সংস্থাটির জেনেভা অফিস থেকে পাঠানো বিবৃতিতে এই সতর্ক বার্তা দেওয়া হয়। দেশে দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার চাপ বাড়ায় আইএলও সরকারগুলোর প্রতি কর্মক্ষেত্রে কোভিড-19 প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালো। বিবৃতিতে বাংলাদেশের শ্রমিকদের বিনামূল্যে পিপিই সরবরাহ সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে গুরুত্ব দিয়েছে আইএলও। তৈরি পোশাক কারখানা নতুন করে খোলায় স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হওয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আর শিল্প মালিকরা বলছেন, করোনা সংক্রমণ বাড়ছে সাধারণ মানুষের অসতর্কতায়। আলাদা করে তৈরি পোশাক শিল্পকে অভিযুক্ত করা যাবে না। মেহেদী হাসানের রিপোর্ট। পরিকল্পনা ছিল স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ধাপে ধাপে খুলবে তৈরি পোশাক শিল্প, কিন্তু মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে হাজারেরও বেশি কারখানা চালু হয়ে গেছে। গ্রামে থাকা শ্রমিকদের এখনই ফিরিয়ে আনতে বারণ করা হলেও মানা হয়নি সে নির্দেশনাও। কর্মক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানার বিষয়টিও উপেক্ষিত হয়েছে। এখানে হাজার হাজার লোক সমাগম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে কোনো সেফটি হিসাবে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় আমাদের এখানে নাই। অফিসে বিভিন্ন নিরাপদ থাকবে, একজনের পাশা তলে পাশ আর পিছনে একজন, আমার সামনে আর একজন। অর্থনীতিবিদদের মতে প্রতিযোগী দেশগুলো কারখানা খুলে দেওয়ায় বাংলাদেশেরও একই পথে না হেঁটে উপায় ছিল না। কিন্তু গেল 3 দিনে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে তাতে উল্টো বিপর্যয় ডেকে আনবে। ধাপে ধাপে খোলার দরকার ছিল আমাদের, কিন্তু সেটা খোলা হয়নি, এবং না হয়ে যেটা হলো একটা বিশৃঙ্খল পরিস্থিতি খোলা হলো, এবং এটার ফলে রোগ ছড়িয়ে যেতে পারে, এবং রোগ ছড়িয়ে গেলে এটার ইম্প্যাক্ট হবে যে দেশ ক্ষতিগ্রস্ত হবে, ইন্ডাস্ট্রিও ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিকভাবে বড় ধরনের ইমেজ সংকট তৈরি হওয়ারও আশঙ্কা তার। আমাদের এই ভিডিও ফুটেজ বাইরে চলে গেছে, যারা আমাদেরকে সমালোচনা করে অনেকেই, যেমন লেবার ইউনিয়ন বা ইত্যাদি আইএলও, তারাও এগুলো পেয়ে গেছে। তবে ভিন্নমত শিল্প মালিকদের। আমরা ছুটি রাখলাম 1 মাস, এই 1 মাসে তারা কোথায় ছিল, কোন জায়গায় ছিল, বা এই যে বাজারে রাস্তায় সব জায়গায় তো মানুষ দেখা যায়। পোশাক কারখানাকে আমরা আমাদের দেশে আলাদা করে দেখি কেন? একেবারে অর্থনীতির চাকা ধ্বংস করে দেওয়া যাবে না। প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান এই ব্যবসায়ী নেতা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের মধ্যেও রমজান উপলক্ষে রোজাদারদের ইফতার কেনার সুবিধার্থে রাজধানীর খাবারের রেস্টুরেন্টগুলো খোলা হয়েছে। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইফতার পার্সেল নেওয়া যাবে বলে জানিয়েছেন দোকানিরা। আর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেদিকে কড়া নজরদারির জন্য সরকারের কাছে আহ্বান ক্রেতাদের। জেইউজুবাইরের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে গত 29 মার্চ থেকে পর্যায়ক্রমে আগামী 5 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এ সময় বন্ধ ছিল হোটেল রেস্তোরাঁ, কিন্তু মঙ্গলবার থেকে ইফতার বিক্রির জন্য খুলে দেওয়া হয়েছে হোটেল রেস্তোরাঁগুলো। হোটেল ও রেস্তোরাঁয় বসে খাবার দেওয়ার কোনো সুযোগ নেই, শুধু ইফতারে পার্সেল নিতে পারবেন ক্রেতারা। সামাজিক দূরত্ব বজায় রেখে তারপর কেনাকাটা করেন, এটা আমাদের অনুরোধ। ক্রেতারা বেশ খুশি ইফতার কিনতে পেরে। বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছে কিনা তার নজরদারির মধ্যে রাখার আহ্বান ক্রেতাদের। খোলা রাখলে প্রপার ডিস্টেন্স মেনটেন করতে হবে। এরাও সচেতন না, আমি নিজের উদ্যোগে গ্যাপে গ্যাপে দাঁড়াচ্ছি, কিন্তু এরা যে একজন বলবে এমন কেউ নাই। সামাজিক দূরত্ব যদি আমরা বজায় রেখে সবসময়, তাইলে অতি তাড়াতাড়ি আমাদের এই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো। তবে প্রথম দিন হোটেল রেস্তোরাঁ তেমন না খুললেও খোলার প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। কিছু কিছু স্টাফ দিয়ে আমরা নিজেরা চেষ্টা করে, যারা মালিক পক্ষ হচ্ছে তারা একত্রিত হয়ে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা রেস্টুরেন্ট খুলব। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা। ব্যাচেলার যারা আছে তাদের ইফতার করার কোনো উপায়ই নেই যদি দোকান না থাকে। জেইউজুবাইর, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক নিরাপত্তা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। স্বাস্থ্যবিধি সহ সরকারি নির্দেশনা অমান্য করায় অনেককে দেয়া হচ্ছে লঘু সাজা। অন্যদিকে নগরীতে সচেতনতামূলক ও সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। দীপু শিকদারের রিপোর্ট। এটা কোনো নিয়োগ পরীক্ষার প্রার্থীদের দীর্ঘ লাইন মনে হতে পারে, কিন্তু এমনটা নয়। সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে লঘু শাস্তি দেয়া হচ্ছে এদের। ভবিষ্যতে দেখা যাবে যে এতজন লোক আমাদের দেশ থেকে মারা যাচ্ছে যদি আমরা নিজেরা সচেতন না হই, নিজেরা সজাগ না হই। সেনাবাহিনীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা ছিল অনেকের। এই মুহূর্তে যে মহামারী, এটা তো ঘর থেকে বের হওয়ার নিয়ম না, তো কাজে আমরা তো বের হতেই হবে। ইচ্ছাকৃতভাবে যায়নি, মানে একজনকে উপকার করার জন্য গেছি। আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতেছি, এমনকি আমাদের কোনো সমস্যা হইতেছে না। তারপর স্যার এখন তো বলার পরও ছাড়তেছে না। তাই এসব ব্যক্তির বিরুদ্ধে এমন ব্যবস্থা।
পাশাপাশি ট্রাফিক পুলিশের সহায়তায় মামলা দেওয়া হয় কিছু যানবাহনকে। বিভিন্ন বাজারগুলোতে স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমরা ত্রিমাত্রিক চলাচলের ব্যবস্থা করেছি এবং সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা সঠিকভাবে মেনটেন করা হয় আমরা সে ব্যাপারে নজরদারি করছি। মসজিদগুলোতে আমাদের যে সকল বিধি নির্দেশনা আমরা পেয়েছি সেই বিধি নির্দেশনা যাতে সবাই মেনে চলে সে ব্যাপারেও আমরা লক্ষ্য রাখছি। রাজধানীর হাতিরঝিল এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছেন নৌবাহিনীর সদস্যরা। চলতে থাকবে, সরকার যতদিন আমাদেরকে এই কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ করে ততদিন পর্যন্ত আমরা এটা নিয়ে মাঠে থাকবো ইনশাল্লাহ। রাজধানীতে করোনা সংক্রমণ রোধে 3 সপ্তাহ ধরে কার্যক্রম চালাচ্ছে নৌবাহিনী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ইতালি, যুক্তরাষ্ট্র সহ 8 দেশ থেকে আসা প্রবাসীদের মাধ্যমেই দেশে করোনা সংক্রমণের শুরু এই পর্যবেক্ষণ আইইডিসিআর এর। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের কোয়ারেন্টাইন অমান্য করা এবং লকডাউন না মানার প্রবণতায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর তরুণদের বেশি আক্রান্ত হওয়ার পেছনে কারণ সরকারি নির্দেশনা না মানা। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 8 মার্চ। প্রথম 3 রোগীর 2 জন ইতালি ফেরত আর অপর একজন তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর তথ্য বলছে ইতালি, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জার্মানি, ফ্রান্স, বাহরাইন, ভারত ও কুয়েত থেকে আসা প্রবাসীদের মাধ্যমেই মূলত করোনার সংক্রমণ। এত লোক একসাথে কোয়ারেন্টাইনে রাখার মতো ফ্যাসিলিটিস বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও নাই। বাড়িতে গিয়ে অত্যন্ত সতর্কভাবে কোয়ারেন্টাইন পিরিয়ড অর্থাৎ অন্তত পক্ষে 14 দিন নিজ বাড়িতে অবস্থানের জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। বাংলাদেশে এটা দেখা গেছে যে প্রথম দিকে অনেকে এটা মানেননি। দিনে দিনে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিপূর্ণ এলাকায় সংক্রমণ রোধে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। এই রোগটা তো বেশি ছোঁয়াচ্ছে, মানবেন আপনি ইচ্ছা মতো ঘোরাফেরা করবেন, তাহলে তো হলো না, এটা তাহলে তো এটা আরও ছড়া যাবে। সেই জন্য যে সমস্ত জেলায় এটার আক্রান্তের হার বেশি, খুব জোরে সোরে ওখানে লকডাউনটাকে এনশিওর করাই লাগবে। আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছে, না মানলে আমাদের কারফিউ দিয়ে হলেও তাকে মানাইতে হবে। আইইডিসিআর এর তথ্য অনুযায়ী দেশে বয়সভেদে আক্রান্তদের মধ্যে 21 থেকে 30 বছর বয়সীরাই সবচেয়ে বেশি, 24%। এরপরেই 31 থেকে 40 বছরের মধ্যে আক্রান্তের হার 22%। সবচেয়ে কম 0 থেকে 10 বছরের মধ্যে 3%। বিশেষজ্ঞরা বলছেন তরুণদের বেশি আক্রান্ত হওয়ার কারণ অসচেতনতা। বয়স্ক যারা তারা তো ঘরে বসে মেইনটেন বাইরে ঘোরাফেরা করে না। এই যারা আমরা বাইরে ঘোরাফুরি, সভা সমিতি, মিছিল মিটিংয়ে যাচ্ছি, অন্য জায়গায় যাচ্ছি, এই কম বয়সদের লোকদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায়। সেজন্য তার কিন্তু আক্রান্ত বেশি হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই, তাই সব বয়সী মানুষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়নে শায়িত হলেন জাতীয় অধ্যাপক প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে ধানমন্ডিতে বাদ জোহর তার নামাজে জানাজা হয়। এই সময় পরিবারের সদস্য ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সোমবার রাত 2টায় জামিলুর রেজা চৌধুরীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রকৌশলী, পরামর্শক, সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, এমন নানা পরিচয়ে পরিচিত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রিপোর্ট দুলি মল্লিকের। আলোর পথের অভিযাত্রী ছিলেন তিনি, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ৭৭ বছরের জীবনকালের পুরোটাই বর্ণিল। প্রকৌশল জগৎ, গবেষণা, শিক্ষা সব ক্ষেত্রেই ছিল তার দীপ্ত পদচারণা। জন্ম 1943 সালে সিলেটে। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন বুয়েটে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নেন। এরপরই নেমে পড়েন স্বপ্ন পূরণের অভিযাত্রায়। এই প্রথম আমি জীবনে কম্পিউটার দেখলাম এবং কিভাবে প্রোগ্রাম লিখতে হয়
এই আমার শুরু হলো। বহুতল ভবন নির্মাণ, স্বল্প খরচে আবাসন, ভূমিকম্প সহনীয় ভবন নকশা, দুর্যোগ থেকে ইমারত রক্ষা, তথ্য প্রযুক্তি ও প্রকৌশলী নীতি প্রতি ক্ষেত্রেই অবদান রাখেন। বঙ্গবন্ধু সেতু নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নের পর তিনি হাত দেন পদ্মা সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞে। দীর্ঘদিন বুয়েটে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। সবশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। প্রায় 70টি গবেষণা প্রবন্ধ রয়েছে তার। পুরস্কার ও সম্মাননাও কম নয়। 21 পদকের পর জাতীয় অধ্যাপকের স্বীকৃতি পান তিনি। পৃথিবী থেকে চিরবিদায় নেয়ার কয়েকদিন আগেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারী তাকে উদ্বিগ্ন করে। অনলাইনে সংক্রমণ রোধের পথের সন্ধানে নেমেছিলেন তিনি। স্বপ্নের দেশ গড়তে চেয়েছিলেন জামিলুর রেজা। অপেক্ষায় ছিলেন একজন বাঙালির হাতে বিজ্ঞানের নোবেল পদক দেখে যেতে। আমি একটা স্বপ্নের কথা সবসময় বলি, গণিত অলিম্পিয়াডে আমরা নোবেল প্রাইজ পেয়েছি বাংলাদেশি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গণস্বাস্থ্যের কিটে জটিলতা রয়েছে, বলছেন চিকিৎসকেরা। নিয়ম নীতির তোয়াক্কা না করার অভিযোগ। আবারও রাত 11টার 21 সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রিসালদার মোসলেউদ্দিনের ভারতে গ্রেফতার হওয়া এবং বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের খবর নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এই বিষয়ে দুদেশেরই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী মনে করেন, মোসলেউদ্দিন গ্রেফতার হওয়া নিয়ে ধোঁয়াশা আছে। তবে আসলেই গ্রেফতার হয়ে থাকলে বাংলাদেশ বা ভারতের অস্বীকার করার কোনো কারণ তিনি দেখেন না। আরো জানাচ্ছেন দীপু সারোয়ার। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরই একজন রিসালদার মোসলেউদ্দিন। ওই বছরেরই 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে সংঘটিত জাতীয় 4 নেতা হত্যাকাণ্ডেও জড়িত খুনি মোসলেউদ্দিন। ভারত থেকে দেশে আসার পর গত 7 এপ্রিল ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ। তার ফাঁসি কার্যকর হয় 11 এপ্রিল মধ্যরাতে। এর পরপরই ভারতীয় বেশ কিছু অনলাইনে মোসলেউদ্দিনের গ্রেপ্তার হওয়ার খবর আসে। ভারতীয় গোয়েন্দাদের বরাত দিয়ে বলা হয়, উত্তর 24 পরগনার গোপালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে মোসলেউদ্দিনকে। গণমাধ্যমে আরও বলা হয়, উত্তর 24 পরগনার শহরতলিতে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক সেজে জীবনযাপন করত মোসলেউদ্দিন। তবে এসব খবরের সত্যতা নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ীও জাতির পিতার এই খুনির গ্রেপ্তার হওয়া ও বাংলাদেশের হাতে তুলে দেওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে খোঁজ খবর করেছেন। এ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে কথাও বলেছেন। বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষিত হচ্ছে না এই খবরের সত্যতাকে অস্বীকার করে। নিশ্চয়ই তেমন কোনো ঘটনা হয়নি বা কোনো হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল। কাউকে হয়তো হত্যাকারী মনে হয়েছিল যে আদতে হয়তো তিনি হত্যাকারী নন, ফলে সেই কারণে খবরটি আর এ নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি, চেপে যাওয়া হয়েছে বলা যেতে পারে। তবে গৌতম লাহিড়ী মনে করেন কিছু একটা ঘটনা হয়তো আছে। নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে কিছু একটা ঘটনা আছে যেটা জানা যায়নি এখনো, হয়তো ভবিষ্যতে জানা যাবে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খুনি মোসলেউদ্দিন দেশ থেকে পালিয়ে যায়। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ভিডিও বার্তায় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, করোনা রাজনৈতিক ইস্যু হতে পারে না। করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু নয়,
একথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারক করছেন। এই সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় গণস্বাস্থ্যের করোনা টেস্ট কিট নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের পর ঔষধ প্রশাসন, বাংলাদেশ মেডিসিন রিসার্চ সেন্টার এবং সবশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কিট ব্যবহার করা যায় না। চিকিৎসকরা বলছেন, গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট ব্যবহার করলে ইউরোপীয় দেশগুলোর মতো ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে দেশ। জসিম জুয়েলের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরীক্ষার কিটের সংকট। সব দেশেই প্রয়োজনের তুলনায় কিটের স্বল্পতা আছে। অনেক কিটের মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্র বেশ কিছুদিন আগেই করোনা টেস্ট কিট তৈরির ঘোষণা দেয়। শনিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নিজেদের তৈরি কিট সরকারের কাছে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু সেই অনুষ্ঠানে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। প্রায় নিশ্চিত যে এটা সরকার এটার অনুমোদন দেবে। গণস্বাস্থ্যের কিট হস্তান্তরের দিন সরকারের কোনো সংস্থা কেন যায়নি এ প্রশ্নে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত পরিচালক হাবিবুর রহমান জানান, এটি প্রয়োগের আগে ঔষধ প্রশাসনের কাছে স্যাম্পল জমা দিতে হয়, পরে ঔষধ প্রশাসনের কাছ থেকে অনুমোদনও নিতে হয়, যার কিছুই করেনি গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য হোক অথবা দেশের বাইরে থেকে আসুক না কেন, যে কোনো নতুন জিনিস ব্যবহার করা হয় তখন কিন্তু একটা পারমিশনের একটা প্রক্রিয়া আছে। যে প্রক্রিয়াগুলো আগে সম্পন্ন করার কথা, সেই প্রক্রিয়াগুলো তো আগে সম্পন্ন করতে হবে না। অনুমোদনগুলো পাওয়ার পরেই তো গভর্নমেন্ট নিতে পারে, তার আগে নিয়ে তো বলে আটকাতে পারে না। যেটা সঠিক হলো না বিষয়টা। বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের চিকিৎসক মামুন আল মাহাতাব স্বপ্নিল বলেন, গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটে নানা জটিলতা আছে, তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করতে চাইছে না বলেও অভিযোগ করেন তিনি। গণস্বাস্থ্যের কথা এবং কাজে কিছু অমিল আছে যেগুলো একটু দৃষ্টিকটু। যেমন তারা প্রথম বলছিল যে তারা তাদের ইনহাউস ভ্যালিডেশনের জন্য রক্ত বিদেশ থেকে আমদানি করেছিল। এই রক্ত অবশ্যই ইনফেক্টেড রক্ত, কোভিড রোগীর রক্ত। এই রক্ত তারা কোন অনুমোদন ক্রমে বাংলাদেশে এনেছে তা জানা প্রয়োজন। এই চিকিৎসকের মতে র্যাপিড টেস্ট কিট বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করলেও সফল হয়নি, কারণ এই কিটে ফল ভুল আসে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, স্পেনে দেখেছি ওসব দেশে শুরুর দিকে এইসব কিট ব্যবহার করা হয়েছিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে। প্রচুর রোগাক্রান্ত ব্যক্তি মনে করেছেন, রিপোর্ট দেখে তারা সুস্থ আছেন, তারা সমাজে মেলামেশা করেছেন, আর অসংখ্য অজস্র মানুষ আক্রান্ত হয়েছেন। সব দিক বিবেচনায় গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট ব্যবহার করার বিপক্ষে মত দেন এই চিকিৎসক। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে চিকিৎসক ও নার্সও রয়েছেন। আক্রান্তের সংখ্যা বাড়ায় লকডাউন করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এদিকে উপসর্গ নিয়ে বরিশালে মারা গেছেন 2 নারী। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রংপুরে নতুন করে 7 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক, আরেকজন সহকারী রেজিস্ট্রার, বাকি 5 জন কমিউনিটি ক্লিনিকের নার্স। এদিকে রংপুর নগরী সহ পুরো জেলা লকডাউন ঘোষণার পরেও সামাজিক দূরত্ব মানছেন না অনেকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ 55 জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্য গোপন করে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নেয় এমন ঘটনা বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিলেটে আরও 13 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা 100-তে পৌঁছালো। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, আক্রান্তদের সবাই সিলেট ও সুনামগঞ্জের। জয়পুরহাটে আরও 11 জনকে শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে একজন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী। এই ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়। জামালপুরে নতুন করে চিকিৎসক সহ 7 জন করোনা আক্রান্ত হয়েছেন। ঠাকুরগাঁয়ে একদিনে 6 জন ও লক্ষ্মীপুরে নতুন একজনকে শনাক্ত করা হয়। চুয়াডাঙ্গায় সামাজিক দূরত্ব মানছেন না সাধারণ মানুষ। নতুন করে 6 জন করোনা রোগী শনাক্ত হওয়ায় চুয়াডাঙ্গাকে লকডাউন করা হয়। এদিকে করোনা সংক্রমণের কারণে নড়াইল জেলাকেও লকডাউন ঘোষণা করা হয়। কাঁচা বাজার এবং তরিতরকারি ব্যতীত অন্য কোনো বাজার খোলা থাকবে না। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। করোনার কারণে কাজে ফিরতে পারছে না নিম্ন আয়ের মানুষ। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে সারা দেশে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। করোনায় চরম বিপাকে পড়েছে দেশের দরিদ্র জনগোষ্ঠী। এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। যাত্রাবাড়ি এবং তার আশপাশে বরিশাল বাউফল এলাকার আটকে থাকা প্রায় 500 পরিবারের কাছে ত্রাণ সহায়তা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এ সময় রাজধানীর প্রতিটি এলাকায় রেশন কার্ড নিয়ে কথা বলেন যুবলীগ নেতা। লিস্ট অনুযায়ী তাদের বাসায় বাসায় আমরা খাবারটা পৌঁছে দেওয়ার জন্য। এদিকে পুরান ঢাকার জিন্দাবাজার সুইপার কলোনি এবং আশপাশের এলাকায় 1000 পরিবারের হাতে ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম। শেরপুর জেলা প্রশাসকের তহবিলে 15,000 টাকা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল জেলার হিজড়া জনগোষ্ঠী। লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে 500 মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ে কর্মহীন 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত বালাপাড়া খাগড়াবাড়ি ছিটমহলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উচ্চ বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। কুষ্টিয়ার আলাউদ্দিন নগরে 3000 অসহায় পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমডি আলাউদ্দিন আহমেদ। লকডাউনের মধ্যেই ত্রাণের দাবিতে যশোর সদর উপজেলার বাহাদুরপুরে 2 স্থানে যশোর মাগুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পটুয়াখালীতে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। এছাড়া জেলার বেশ কয়েকটি উপজেলায় হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পিপিই সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। বরগুনায় 500 মায়ের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশু খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক। পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পক্ষ থেকে 35 জন প্রতিবন্ধী পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ বন্দরের আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মফিউর রহমান, 21 টেলিভিশন। করোনায় আক্রান্তদের সেবা নিশ্চিত ও মৃতদেহের উপযুক্ত দাফন বা সৎকারে নারায়ণগঞ্জে নিরলস কাজ করছেন ওয়ার্ড কাউন্সিলর খন্দকার খোরশেদ ও তার স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা। গতকাল করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় নিজ বাড়ির সিঁড়িতে মৃত্যুবরণ করা ব্যবসায়ী খোকন শাহর মৃতদেহ সৎকার করেন তারা। খোকন শাহ বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালে নেওয়ার জন্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ডাকলেও কেউ এগিয়ে আসেননি। পরে স্বজনরা নিয়ে যাওয়ার সময় বাড়ির সিঁড়িতেই মারা যান তিনি। পরে সেখানেই তার মৃতদেহ পড়ে থাকে 3 ঘন্টা। এরপর কাউন্সিলর খোরশেদকে ফোনে জানানো হলে তিনি ও তার টিমের সদস্যরা ছুটে এসে সৎকার করেন মৃতদেহের। আমরা মানুষের প্রতি অনুরোধ জানাই, ধর্ম মত দল মত নির্বিশেষে আসুন আগে আমরা সবাই মানুষ হয়ে উঠি, মানুষের বিপদে এগিয়ে আসি। আরেকটা মেসেজ আপনাদের দিতে চাই, যদি সতর্ক অবস্থায় গ্লাভস পরে মুখে মাস্ক লাগিয়ে আপনি যে কোনো করোনা রোগীর সেবা করতে পারেন। এই ক্ষেত্রে কোনো ভয়ের কিছু নাই। দয়া করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশীকে দয়া করে মৃত্যুর পরে তাদের সম্মান জানানোর চেষ্টা করেন। বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঝিনাইদহে সামাজিক দূরত্বে ইজি বাইক তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই, স্বস্তিতে যাত্রীরা। আবার রাত 11:21 সংবাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের 67তম জন্মবার্ষিকী আজ। 1954 সালের 28 এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। সেনাবাহিনীর মেধাবী এই কর্মকর্তা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় রাজনৈতিক কারণে গৃহবন্দী ছিলেন। পরে পালিয়ে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। 75 15ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ জামাল। জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বনানী কবরস্থানে শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ুন কবির খোকন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জ্বর শ্বাসকষ্টের কারণে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক সংগঠনগুলো। কুমিল্লার সাংবাদিক ফোরাম, ঢাকা সিজেএফটির সভাপতি ছিলেন হুমায়ুন কবির খোকন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে সাধারণ মানুষ। এরই মধ্যে অভিনব পন্থায় ইজি বাইক তৈরি করেছেন ঝিনাইদহের রফিকুল ইসলাম নয়ন। 4টি গেট দিয়ে মাঝখানে পার্টিশন থাকায় বজায় থাকছে সামাজিক দূরত্ব। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। সামাজিক দূরত্ব বজায় রাখা আর যাত্রীদের করোনা সংক্রমণ প্রতিরোধে ইজি বাইকে 4টি গেট ও মাঝখানে পার্টিশন দিয়ে ইজি বাইক তৈরি করেছেন কাঞ্চনপুর গ্রামের রফিকুল ইসলাম নয়ন। দীর্ঘ এক সপ্তাহের চেষ্টায় নিজেই এমন ইজি বাইক তৈরি করেছেন তিনি। এতে এক যাত্রীর সাথে অন্য যাত্রীর থাকছে দূরত্ব। ভাবলাম যে গাড়িগুলো বসে থাকলে গাড়ি নষ্ট হয়ে যাবে, আবার কিছু করার দরকার, যেটা কাজকাম করতে হবে। তাই গাড়িটা এই সিস্টেমে কেটে এটা 4 সিট 4 গেট হিসেবে ব্যবহার হচ্ছে। কেউ কারোর গার সাথে গা লাগবে না, কেউ কারোর গার সাথে কথা লাগবে না। অভিনব এই পদ্ধতির কারণে বেড়েছে তার আয় রোজগার। এতে খুশি যাত্রীরাও। এটা অনেক সেফটি, এই পাশের থেকে ওই পাশে কোনো গ্যাস লাগছে না, কথা যাচ্ছে না। সুবিধা এটা, ওই পাশে যে বসছে সে তার কথাটা আসছে না, তার গার সাথে টাচ লাগছে না, এখন তো কথাবার্তা বলা যাচ্ছে না। তার এই সচেতনতায় প্রশংসা করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। ইজি বাইক চালক যে এই পদ্ধতিটা অনুসরণ করেছে তার ইজি বাইকে, এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। এরই মধ্যে এমন পদ্ধতিতে ইজি বাইক তৈরি করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। অন্যথায় রমজানের সরবরাহ সংকটকে পুঁজি করে ভোক্তাদের ঠকাবে অসাধু ব্যবসায়ীরা, এমন আশঙ্কা তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। পেঁয়াজ, রসুন, আদা ছাড়া কি রান্না হয়? রমজান এলেই ইফতার সামগ্রী তৈরিতে এগুলো লাগেই। সে কারণে প্রতি বছরই রমজান মাসে এসব পণ্যের চাহিদা বাড়ে। এ সুযোগে দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করেন কিছু ব্যবসায়ী। তবে এবার রমজানের শুরুতে এসব পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বিশেষ করে আদার দাম বেড়েছে 1 লাফে দ্বিগুণেরও বেশি। 140 টাকার কেজি আদা হিসাবে 280 টাকা এখন। আর রসুন আগের অবস্থায় আছে, মোটামুটি এটি ঠিক আছে। শুধু পেঁয়াজের দামটা একটু বাড়ছে, প্রায় 40 টাকা ছিল, 40 টাকার জায়গায় এখন হয়েছে 56 টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টন। এর মধ্যে রমজান মাসেই লাগে 3.5 লাখ টন। বর্তমানে মজুদ আছে 13,22,000 টন। চিনির চাহিদা 18 লাখ টন, আর রমজানে 3 লাখ টন। মজুদ আছে 9,16,000 টন। তারপরও রমজানের শুরুতেই এসব পণ্যের দামও ঊর্ধ্বমুখী। এখন তো প্রোডাকশনে কম, অ্যাভেলেবল প্রোডাকশন নাই তো, আর ইনপুট আইটেম তো এখন তো এটার উপর একটু ফুটবো, সামনে দাম বাড়ার সম্ভাবনা বেশি, অলরেডি বেড়ে গেছে। এখন তো এক পিস হিসাবে 20 টাকা বেড়ে গেছে। এ অবস্থায় বাজারে পণ্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সেদিকে নজর দেওয়ার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের উপরও নজরদারি বাড়ানোর পরামর্শ ভোক্তাদের সংগঠন ক্যাবের। সরবরাহ ব্যবস্থাতে যে সংকট, এইটাকে অ্যাড্রেস করা দরকার। এর সাথে সাথে এর সুযোগ কিন্তু কোনো ব্যবসায়ী নিতে পারে, তাই কোন রকমের ম্যানিপুলেশন হচ্ছে কিনা সেই দিকেও সরকারের যেসব এজেন্সি আছে, আইন শৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিদপ্তর এবং অন্যান্যরা, এদেরকে আর কি আপনার একটু নজরদারি বাড়াতে হবে। টিসিবির কার্যক্রম আরও বিস্তৃত করারও আহ্বান ক্যাবের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিভিন্ন দেশে লকডাউন শিথিল, করোনার ধাক্কা আরো দীর্ঘ হবে, নতুন সতর্ক বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে খেলার খবর।
অনুশীলন শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। এরই মধ্যে আর্সেনাল, ব্রাইটন ও ওয়েস্ট হাম ক্লাব নিজেদের মাঠ উন্মুক্ত করে দিয়েছে। ব্রিটিশ জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সোমবার থেকে ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা অনুশীলন শুরু করেন। 18 মে থেকে পুরোদমে অনুশীলন করবে ক্লাবগুলো। জুনের 8 তারিখের মধ্যে প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা রয়েছে ইপিএল কর্তৃপক্ষের। আর জুলাই শেষ সপ্তাহ নাগাদ মৌসুম শেষ করতে চায় তারা। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা মহামারী আঘাত হানার পর 13 মার্চ স্থগিত হয় ইপিএল। বর্তমান লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। একদিনে সর্বোচ্চ 549 জন করোনা আক্রান্ত, 3 মৃত্যু, সবাই ঢাকার বাসিন্দা। গার্মেন্টসে কাজ করবেন আশপাশের শ্রমিকরাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যাপ্ত সুরক্ষার তাগিদ আইএলওর। পার্সেল ইফতার কেনার সুবিধার্থে খুলল রাজধানীর রেস্টুরেন্ট। স্বাস্থ্যবিধি নিশ্চিতে নজরদারির আহ্বান ক্রেতাদের। প্রবাসীদের মাধ্যমে সংক্রমণ শুরু, কোয়ারেন্টাইন না মানায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়নে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21.com এর ওয়েবসাইটে। যারা ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 21 সঙ্গে থাকুন।